নমস্কার। কিছু জরুরি কথা বলার জন্যে এই ভিডিওর অবতারণা। আমার টপিকের বাইরে গিয়ে বাধ্য হলাম এই টপিকটা নিয়ে আলোচনা করতে। আপনারা জানেন, সারা দেশ উত্তাল হয়ে উঠেছিল নিট আন্দোলনের কারণে। যুব সমাজ ক্ষিপ্ত হয়ে উঠেছিল। ক্ষিপ্ত হয়ে উঠেছিল শুধু বলা ভুল হবে, তারা চেয়েছিল জাস্টিস। জাস্টিস, তাদের যে দাবিগুলো ছিল সরকার সেগুলো মেনে নিয়েছেন বা মেনে নেবেন হয়তোবা, কিন্তু প্রচলিত যে রাজনীতি সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠে গেছে। বংশ পরম্পরার রাজনীতি, নেতাদের আত্মীয় স্বজনের নেতা হয়ে ওঠার রাজনীতি এবং রাজনীতির সঙ্গে শিল্প ক্ষেত্রের বা পুঁজিবাদের যে অঙ্গাঙ্গিভাবে জড়িত সেই ব্যাপারগুলো নিয়েও কিন্তু যুব সমাজ খুব ভাবিত। প্রথমতই, এই প্রযুক্তির যুগে শিল্প বা কারখানায় সেই অর্থে শ্রমিক প্রয়োজন হয় না, যন্ত্র কাজ করে। যারা এতে খুব আপত্তি করছেন এই কথাটায়, তারা একটু দেখে নিন, এই প্রযুক্তির মধ্যেই আছে, ইউটিউবের মধ্যেই আছে আধুনিক কারখানা ঠিক কীভাবে চলে এবং কতটা জমি নিয়ে সেই কারখানা গড়ে ওঠে এবং আদৌ সেখানে শ্রমিকের প্রয়োজন হয় কি না। তাহলে শিল্পের নামে আমরা কি দিক বিদিক পূর্ণ শিল্প দেখছি? একর একর জমি তো চলে যাচ্ছে। আসলে দেশে লুট চলছে। কখনো বনভূমি শিল্পের নামে নিয়ে নেওয়া হচ্ছে, কখনো পাহাড় পর্বত ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে এবং সেখানে পাহাড় পর্বতের মধ্যে যে মেটাল রয়েছে, সোনা দানা তামা, হ্যাঁ, শুনতে খুব আশ্চর্য লাগছে, সেগুলো কিন্তু লুট করা হচ্ছে। আপনারা হয়তো জানেন আরাবল্লী পর্বতের কথা, যেটা নিয়ে অলরেডি একেবারেই সুপ্রিম কোর্টে কেস হয়ে গেছে। আরাবল্লী পর্বত পুরো উড়িয়ে দেওয়া হবে, মানে তাদের লুট করতে হবে আর কি। তো সে প্রসঙ্গে পরে যাচ্ছি বা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। কিন্তু এই যুব সমাজের রাগ, অভিমান, ক্ষোভ, হতাশা, এটা কি শুধু একদিনের? আমার মনে হয় এটা দীর্ঘ দিনের সঞ্চিত এবং অভিজ্ঞতা লব্ধ বিষয়। তার কারণ, যখনই এই জেনারেশন দেখছে তার আগের জেনারেশন অ্যাপ ক্যাব চালাতে বাধ্য হচ্ছে, শিক্ষিত জনগণ তারা বাধ্য হচ্ছে যেদিন কাজ সেদিন পয়সা, এই রকম ঠিকে কাজে দুটো রোজগারের জন্যে, সৎ পথে থেকে রোজগারের জন্যে যাদের সেই অর্থে খুব সম্মানজনক পেশা যে সমাজে হয়তো যারা মনে করেন না বা যার থেকে বেশি রোজগারও হয় না, তারা বাধ্য হচ্ছে কিন্তু সেই রোজগার করতে। কারণ আমাদের দেশে সীমাহীন মূল্য বৃদ্ধি হয়েছে। স্রেফ ওষুধের ক্ষেত্রেই দেখবেন প্রায় 25-35% দাম ইতিমধ্যে বেড়ে গেছে। খাদ্য দ্রব্যের কথা তো না বলাই ভালো। এই যে দাম বাড়া, এর পেছনে কি শুধু অর্থনীতি? যদি অনেকেই বলছেন পাইয়ে দেওয়ার রাজনীতির কারণেও ঘুষের রমরমা শুরু হয়েছে, অর্থাৎ পার্টি ফান্ডে হাজার হাজার কোটি টাকা দিতে হবে। আর নেতাদের দেখলে তো বোঝাই যাচ্ছে যে তারা কতটাই সৎ। ফলে এবং তাদের সম্পদ রাজনীতিতে আসার আগে এবং রাজনীতির মধ্য খানে বা তারা যখন রাজনীতি কোনো দিন ছাড়েন কিনা তাও জানি না, তাদের সম্পদ উত্তর বৃদ্ধি পায় এবং যে অনুপাতে বৃদ্ধি পায় সেটা খুব সাদা চোখে বিশ্বাস করা খুব কঠিন। তাহলে টাকাটা আসে কোত্থেকে? আপনারা ভাবুন, আপনারা চিন্তা করুন, আশা করি উত্তরটা পেয়ে যাবেন। আর তার এফেক্ট আসছে কিন্তু এই বাজারে। শিল্পপতি মুনাফার জন্য শিল্প করবেন, তারা ব্যবসা করবেন, তো সেই টাকাটা উঠবে কোথা থেকে?
মূল্যবৃদ্ধি হয়। এইসব নানা কারণেই মূল্যবৃদ্ধি হয়। চাপটা এসে পড়ে জনগণের উপরে। জনগণ কী কাজ করছে? যুব সমাজ কী কাজ করছে? ওই যে বললাম, ঠিকই কাজ। এবং একটা কাজের পিছনে লক্ষ লক্ষ ছেলে মেয়ে কিন্তু হামলে পড়ছে। যখনই কোনো সরকারি পরীক্ষা হয়, তার রেজাল্ট কবে বেরোবে, আদৌ বেরোবে কিনা তার কোনো হয়তোবা নিশ্চয়তা নেই। সরকার ওই পরীক্ষার ফি থেকে কয়েকশো বা কয়েক হাজার কোটি টাকা রোজগার করে নেন, কিন্তু তার রেজাল্ট বেরোলেও কী পরিস্থিতি, আদৌ রেজাল্ট বেরোবে কি না, তো এরকম আমাদের রাজ্যে তো একাধিকবার হয়েছে, আমি নিজেও ভুক্তভোগী। তো যাই হোক, সেক্ষেত্রে যেটা বলার, তারা এমনি ক্ষুব্ধ তাদের ভবিষ্যৎ নিয়ে, তারা চিন্তিত তাদের ভবিষ্যৎ নিয়ে, চিন্তিত তাদের পরিবার, তাদের বাবা মা, তাদের স্বজনও। প্রত্যেকে তো চায় জীবনে নিরাপত্তা, প্রত্যেকেই চায় একটা সম্মানজনক কাজে আমাদের ছেলে মেয়ে নিযুক্ত থাকুক বা আমরা নিযুক্ত থাকি, কিন্তু সেই কাজ কোথায়? যদি আজকে সরকারকে প্রশ্ন করি, দেশের সরকারকে প্রশ্ন করি, আপনাদের এই মুহূর্তে প্রায় যে নয় নয় করেও 35 থেকে 50 লক্ষ, কম বেশি সংখ্যাটা হতে পারে, স্থায়ী পদ ফাঁকা পড়ে আছে। চাকরি বা কর্মসংস্থান, বেকারত্ব ঘুচনোই যদি আপনাদের লক্ষ্য হয়, তাহলে এই সমস্ত পদে নিয়োগ নেই কেন? দিনের পর দিন, বছরের পর বছর নিয়োগ নেই কেন বলুন তো? একজন এমপি মারা গেলেন বা একজন এমএলএ চলে গেলেন, সঙ্গে সঙ্গে প্রায় সেই জায়গাটা কিন্তু পূরণ করে দেওয়া হচ্ছে, আরেকজনকে এনে সেই জায়গাটা পূরণ করে দেওয়া হচ্ছে। এটাই নীতি, এটাই স্বাভাবিক কথা। তাহলে সরকারি চাকরির ক্ষেত্রে লাখ লাখ পদ ফাঁকা পড়ে আছে কেন? এর থেকেই বোঝা যাচ্ছে আপনাদের টার্গেট কী, আপনাদের লক্ষ্য কী, এবং আপনারা তথাকথিত শিল্প কারখানাকে একটা কাজের অভিমুখ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করতে চাইছেন। আপনারা নিজেরা জানেন না আজকে এআই এসে গেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এখন সেক্ষেত্রে মানুষের সত্যি আর প্রয়োজন হচ্ছে না, কত লোক ছাঁটাই হচ্ছে, বিশ্বজুড়ে কত লোক ছাঁটাই হচ্ছে। আর আমাদের অর্থনীতি যে কত ভঙ্গুর, সেটা কিন্তু করোনা দেখিয়ে দিয়ে গেছে। যাদের ওপরে আপনারা ভরসা করছেন, শিল্পক্ষেত্র, এত নিয়োগ, কই রাতারাতি যখন লক্ষ লক্ষ মানুষের কাজ চলে গেল, দেশের হিরো, দেশের বড় বড় সব নেতারা কোথায় ছিলেন? তখন তো আপনাদের কোনো মুখ দেখা যায়নি। আত্মমন্থন করুন। জনগণ কিন্তু শেষ কথা বলে। আমাদের পড়শি একটি ক্ষেত্র নেপাল, জেন জি যুব সম্প্রদায় কিন্তু দেখিয়ে দিয়েছে তারা খেপে গেলে কি হতে পারে। আর এরা এই জেন জি আমাদের দেশে, যারা ককরোচ পার্টি বা আরশোলা দল বলে জনসমাজে পরিচিতি পেয়েছে এবং সমর্থন পেয়েছে, তারাও কিন্তু দেখিয়ে দিল। তাই শিল্প কারখানা, এরা কেউ কিন্তু এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ নয়, এরা মুনাফা করতে আসছে, এরা চাকরি দিতে আসে না। তাদের সঙ্গে লেনাদেনার সম্পর্ক আপনাদের থাক। তাই বলে কৃষি জমি জনগণের সম্পদ, জমির মতো সম্পদ, সেটাকে লুট করে নেওয়া, কখনো অধিগ্রহণ এই শব্দ ব্যবহার করে, কখনো বা জমি কিনে নেব এই শব্দ ব্যবহার করে। কৃষির উপরে জোর দিন। কৃষি খাদ্য নিরাপত্তা আনে। কৃষিটাকেই রপ্তানির যোগ্য করে তুলুন। এখান থেকেই কিন্তু আয় বাড়বে। একদম পরিকল্পিতভাবে কখনো সারের দাম বাড়িয়ে, কখনো কৃষকদের উপরে ন্যূনতম অত্যাচার করে, যাতে ন্যূনতম যে মূল্য তারা বাড়াতে চেয়েছে সেক্ষেত্রে অত্যাচার করে তাদেরকে দমিয়ে রাখা। আমাদের যারা অন্নদাতা, কৃষক সমাজ, তাদের উপরে পুলিশ লাঠি চালাচ্ছে। কই কোনো স্যুট বুট পরা যারা আপনাদের কাছে অ্যাটাচি নিয়ে হাজির হয়ে যায়,
লেনাদেনা নানা রকম ব্যাপার-স্যাপার থাকে, তাদের ওপর তো কোনোদিন শুনিনি যে পুলিশ লাঠি চালাচ্ছে, বরং তাদেরকে প্রোটেকশন দেওয়ার নানা চেষ্টা চলে। রবীন্দ্রনাথ কেন, মানে কবি তো বলেই গেছেন, আজকে আর এই ক্ষেত্রে রবীন্দ্রনাথের নাম নাই বা বললাম, দিবে আর নেবে মিলাবে মিলিবে। এই লেনাদেনার সম্পর্ক বন্ধ হোক। জনগণ ভোট দেয় আপনাদের জনগণের উন্নয়নের স্বার্থে। আর উন্নয়ন শব্দটাকে ছড়িয়ে দেবেন না এইভাবে যে উন্নয়ন মানে শিল্প কারখানা, সেখানে সমাজের একদম বিশাল বড় একটা আর্থিক ডেভেলপমেন্ট হয়ে যাবে। জনগণ কিন্তু বুঝতে পারছে, সবটা তারা দেখছে, বছরের পর বছর ধরে তারা দেখছে ব্যাংক লুট হচ্ছে। এই যে 16 লক্ষ কোটি টাকা যেটা অনাদায়ী হয়ে পড়ে রয়েছে, যে এই টাকাগুলো শিল্পপতিরা নাকি শিল্পের নামে লোন নিয়ে শোধ করছেন না, তাহলে এই টাকাগুলো যাচ্ছে কোথায়? কোথায় শিল্প, কোথায় কর্মসংস্থান? যদি বলি বিগত 20 বছরের একটা হিসেব দিন তো, যে কোথায় কোন তো শিল্প হয়েছে এবং তাতে কত পার্মানেন্ট চাকরি হয়েছে। হ্যাঁ, পার্মানেন্ট চাকরি, তাদের বেতন কত দিতে পারবেন? এবং তার পাশাপাশি এটা দেবেন যে কত লক্ষ লোকের কাজ করোনার পরে চলে গেছে। যে ক্ষেত্রে নিরাপত্তা নেই, আর্থিক নিরাপদ নয়, সেদিকে যুব সমাজকে ঠেলে দিচ্ছেন কেন? কাদের স্বার্থে? কাদের স্বার্থে তো বুঝতে পারছি জনগণ। আজকে এই যে আন্দোলন হলো নিট পরীক্ষাকে কেন্দ্র করে, এটা একদিনের হতাশা নয়, একদিনের রাগ নয়, দীর্ঘদিন সমাজে পেশাই হতে 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 মানুষের মনে যে ক্রোধ জন্মায়, যেটাকে আপনারা বলতেই পারেন নিউটনের 3rd ল, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা সেটাই। নেতারা আত্মমন্থন করুন। আজকে একজন এমএলএ বা এমপি কত টাকা মাইনে পান? লক্ষ লক্ষ কোটি, লক্ষ লক্ষ টাকা। 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ, শুধু মাইনে নয়, তার সঙ্গে যোগ হয় ভাতা। মানুষ চাকরি করে, মাইনে পায়। আপনারা রাজনীতিটাকে একেবারে পেশা করে নিয়েছেন, এটাকে রোজগারের উৎস মনে করে নিয়েছেন, মাইনে পান, তার সঙ্গে আবার দৈনিক উপস্থিত হিসেবে ভাতা। বছরে 50,000 টাকার বিদ্যুৎ ফ্রি। আর কি কি ফ্রি আপনারা জানেন, সেগুলো আজকের উল্লেখ করলাম না। দেশ লোটা বন্ধ হোক। সমাজে যে আর্থিক বৈষম্য এসছে, ভীষণভাবে এসছে, অবিলম্বে সেটা বন্ধ হওয়ার প্রয়োজন আছে। না হলে কিন্তু এই জেন জি আবার বুঝিয়ে দেবে একেবারে হিরো হয়ে ওঠা কোনো নেতা গণতন্ত্রের নেতা হতে পারেন না। জনগণ যে শেষ কথা বলবে, এই জেন জিরাই কিন্তু আপনাদের বুঝিয়ে দেবেন, মনে রাখবেন। সকলে ভালো থাকবেন, নমস্কার।